মহাভারতের কাহিনী চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। মহাভারত শুরু হয়েছিল শৌনক নামক একজন ঋষিকে, সৌতি নামক একজন ঋষি যে গল্পগুলো বলছিলেন, যে কাহিনীগুলো বলছিলেন, সেইটা দিয়েই মহাভারত শুরু হয়েছিল, যেটা আমরা প্রথম পর্বে বর্ণনা করেছি। এবং তৃতীয় পর্বে আমরা জেনেছি জারুৎকারু মুনির সাথে জারুৎকারী কন্যার বিয়ে হবে। তো সৌতিকে শৌনক ঋষি জিজ্ঞেস করলেন যে জারুৎকারী নামের কন্যা কেন জন্মগ্রহণ করলো জারুৎকারু মুনির জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব যে জারুৎকারু মুনির জন্য কিভাবে জারুৎকারীর জন্ম হলো। তো সৌতি বললেন, শৌনক ঋষিবর আপনি বসেন, আমি সেই গল্প আপনাদের বিস্তারিত বলবো। সেই কাহিনীর শুরুতে সৌতি যা দিয়ে শুরু করলেন সেটা হচ্ছে, দক্ষ রাজার দুই কন্যা ছিলেন, কদ্রু এবং বিনতা। দুইজনের বিয়ে হয়েছিল কশ্যপ মুনির সাথে। তো কশ্যপ মুনিকে তারা দুই বোন অনেক সেবা দিয়ে তাকে তুষ্ট করেন এবং কশ্যপ মুনি কদ্রু এবং বিনতা দুই বোনের উপর খুব খুশি হন এবং বলে, হে স্ত্রীগণ, হে কন্যাগণ, তোমরা বর মাগো বা বর চাও, তোমরা যে বর চাইবে আমি সেই বর তোমাদেরকে দিব। তখন দুই বোন বিনতা এবং কদ্রু বললেন যে, হে স্বামীবর, আপনি আমাকে একটি বর দেন, যে বরে আমি 100 নাগ পুত্র বা 100 সর্পপুত্রের জননী হতে পারি। তো কদ্রু এই বর চাইলেন এবং বিনতা বললেন, স্বামীবর, আপনি আমাকে একটি বর দেন, যেন আমার 2টি পুত্র সন্তান হয় এবং তারা কদ্রু পুত্রের চেয়ে, কদ্রুর এই 100 পুত্রের চেয়ে, নাগপুত্রের চেয়ে যেন বেশি শক্তিশালী এবং বেশি ক্ষমতাবান হয়। তখন কশ্যপ মুনি হাসলেন এবং বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি বর দিলাম। এবং এই বর দিয়ে কশ্যপ মুনি উনি বনে চলে গেলেন তপস্যার উদ্দেশ্যে। তারপরে এই দুই বোনই, কদ্রু এবং বিনতা, দুইজনই গর্ভবতী হলেন এবং দুইজনই ডিম্ব প্রসব করলেন। কদ্রু যেহেতু 100 সর্প বা 100 নাগ পুত্রের বাসনা করেছিলেন, সে 100 ডিম্ব প্রসব করলেন এবং বিনতা 2টি ডিম্ব বা ডিম প্রসব করলেন। 500 বছর পরে কদ্রু যে 100 ডিম্ব প্রসব করেছিলেন, সেই 100 ডিম্ব প্রস্ফুটিত হয় এবং 100 জন নাগ পুত্রের জন্মগ্রহণ হয়। তো এটা দেখে বিনতা খুব হিংসা করে যে হ্যাঁ, তার 100টা ডিম্ব প্রসব হলো এবং সেটা ভেঙে বাচ্চাও জন্মগ্রহণ করলো, কিন্তু আমার 2 ডিম্ব, তারপরেও একটা বাচ্চাও জন্মগ্রহণ করলো না। সে খুব হিংসা হইল তার মনের মধ্যে যে আমার বোনের ফুটফুটে 100টা নাগ পুত্র, অথচ আমার এখনো একজন পুত্র জন্মগ্রহণ করলো না। সে এই হিংসার ফল থেকে সে একটি ডিম্ব ভেঙে ফেললো। তো একটি ডিম্ব, বিনতা একটি ডিম্ব যখন ভেঙে ফেললো, তখন ওইখান থেকে দেখলো যে ডিমের ভিতরে এখনো রক্তকণিকা জমাট বেঁধে আছে এবং সেখান থেকে একটি পুত্র, অরুণ নামের একটি পুত্র জন্মগ্রহণ করলো, অর্ধাঙ্গ। সে তখন জন্মগ্রহণ করে সে মায়ের প্রতি খুবই মন খারাপ করলেন এবং মাকে বললেন, মা, তুমি যেহেতু অন্যের উপরে, কদ্রু দেবীর উপরে হিংসা করে তুমি আমাকে এই অপরিপুষ্ট অবস্থায় জন্ম দিলে, সেহেতু আমি তোমাকে অভিশাপ দেব। মাতা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি যাকে হিংসা করে আমাকে ভেঙে অপরিপুষ্ট অবস্থায় পৃথিবীতে আনলে, সেই কদ্রু দেবীর দাসী হিসেবে তুমি চিরজীবন থাকবে। হ্যাঁ, পাশাপাশি এটাও বলছি, এই যে আরেকটা ডিম আছে বা ডিম্ব আছে, সেই ডিম্বে যে পুরুষ রতন আছেন, যে সন্তান আছেন, উনি মহাবীর, মহাবলশালী, মহা শক্তিশালী। সে আরো অনেক বছর পরে, 100 বছর পরে জন্মগ্রহণ করবে। সুতরাং তুমি এই ডিমকে ভাঙবে না এবং এই ডিম্ব থেকে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই তোমার দাসত্ব মোচন করবে। এই বলে সে ওইখান থেকে প্রস্থান গ্রহণ করেন এবং এইভাবেই চলতে থাকে 100 বছরের যাত্রা। তো এর মধ্যেই একদিন বিনতা এবং কদ্রু দুই বোন গল্প করছিলেন। তারা কি নিয়ে গল্প করছিলেন? তারা গল্প করছিলেন হচ্ছে ইন্দ্রের ঘোড়া উচ্চেশ্রবা, যার জন্ম হয়েছিল সমুদ্র মন্থনে। তার গতি বাতাসের চেয়ে, পবনের চেয়েও গতি বেশি সেই ঘোড়ার। এবং পৃথিবীতে যত ঘোড়া আছে, স্বর্গমত্ত পাতালে যত ঘোড়া আছে, সবচেয়ে সুন্দর, দর্শনদারী এবং গমনে দ্রুত সেই ঘোড়া হচ্ছে উচ্চেশ্রবা।
সেই ঘোড়া নিয়ে তারা দুই বোন গল্প করছিলেন। তো যখন সৌতি এই গল্পটা বললেন যে হ্যাঁ, উচ্চশ্রবা ঘোড়ার জন্ম হয়েছিল সমুদ্র মন্থনে, তখন শৌনক ঋষি আবার জিজ্ঞেস করলেন, সমুদ্র মন্থন কেন হয়েছিল? হে সৌতি, এটা আমাকে খুলে বলো। তো এই সমুদ্র মন্থন কেন হয়েছিল শৌনক ঋষি জানতে চাইলেন সৌতি ঋষির কাছে। তো এটা আমরা আগামী পর্বে জানবো। দর্শকগণ, আমি এখানে একটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমরা মহাভারত বিভিন্ন সিরিয়ালে দেখি, বিভিন্ন গল্পে দেখি, অনেকে অভিনয় করেন, নাটকে দেখি, কিন্তু আসলে মহাভারতে ওইখানে যখন সিরিয়াল বা গল্প বা নাটকে দেখানো হয়, তাদের পপুলারিটির একটা ব্যাপার আছে, জনপ্রিয়তার একটা ব্যাপার আছে, তাদের সেই সিরিয়াল বা নাটকের কাটতির একটা ব্যাপার আছে। সুতরাং তারা অনেক মুখরোচক অনেক কিছু যোগ করেন এবং অনেক বোরিং বা অনেক যেগুলো বিষয় আসলে পপুলার হবে না সেই বিষয়গুলো বাদ দেন। কিন্তু আপনি মহাভারতের মাহাত্ম্য বুঝতে হলে, মহাভারতের ঘটনা, প্রকৃত ঘটনা জানতে হলে আপনাকে মহাভারতই পড়তে হবে। অথবা আমি যেভাবে বলছি, যেটা মহাভারতের জিস্ট ঘটনা, এখানে আমরা কিছু যোগও করিনি, আমি কিছু বিয়োগও করিনি, যেটা ঘটনা সেটাই বলছি। এটা শুনতে আপনার একটু কষ্ট হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু বুঝতে হবে। তো আপনাকে কিছু পেতে হলে কিছু সার দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার মনোযোগ সার দিতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। এবং এই মহাভারতের ঘটনাগুলো হচ্ছে ধারাবাহিকতা, একটার পর একটা আসে, একটার পর একটা আসে। সুতরাং আপনাকে প্রতিটা পর্বই শুনতে হবে এবং বুঝতে হবে। এবং এই মহাভারতের স্বাদ আস্বাদন করতে হলে আপনাকে অবশ্যই পর্ব একের পর এক শুনতে হবে এবং একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা মহাভারত যদি পড়তে যাই তাহলে দেখব সেখানকার ভাষাগুলো খুবই অবদ্ধ এবং খুব জটিল, যেটা আমরা আসলে সাধারণ ভাষায়, চলিত ভাষায় বলি না। সেই কঠিন কঠিন বাংলা ভাষাগুলো ওখানে উল্লেখ করা আছে, সবাই সেটা বুঝতে পারে না, সবার বুঝতে কষ্ট হয় এবং ওটা বুঝতে গেলে আরো মনোযোগের, ধৈর্যের প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। সুতরাং আমরা এখানে যেভাবে সরল ভাষায় এটা বর্ণনা করছি, সেখানে কোনো যোগ করা হয়নি, কোনো বিয়োগ করা হয়নি। এটা বুঝতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে সব বুঝতে পারবেন এবং কয়েকটা পর্ব শুনলে আপনি ঠিকই এর ভিতরে ঢুকে যাবেন। তখন কিন্তু আপনি এটা থেকে প্রকৃত রস আস্বাদন করতে পারবেন এবং প্রকৃতি বিষয়গুলোই, মহাভারতের বিষয়গুলোই জানতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।